হাই, কি অবস্থা সবার? অঙ্কের মজাটা কিন্তু শুরু হবে এই অধ্যায় থেকে। একদম প্রথমের অধ্যায়, কিন্তু এইটা প্রথমে শুরুতেই অনেকেই স্কিপ করে, অর্থাৎ কন্টিনিউ না করে বাইরের ম্যাথগুলো করে। কিন্তু তোমার যে ম্যাথের বইয়ের প্রতি তোমার যে একটা আকর্ষণ তৈরি হবে, এই আকর্ষণটা আমরা তৈরি করব একদম এই বাস্তব সংখ্যা থেকে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বাস্তব সংখ্যার যে বিভিন্ন ধরন আছে, এই ধরনগুলা সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করব, তারপরে আমরা ম্যাথে যাব। তো দেখো, প্রথমে একটা দিয়ে সেটা হচ্ছে যে বাস্তব সংখ্যা দুই প্রকার। সেটা কি? মূলদ আর অমূলদ। এই মূলদ আর অমূলদ সবাই মিলেই হচ্ছে বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা ভালোভাবে বোঝার জন্য আমাদের সংখ্যা রেখা সম্পর্কে জানতে হবে। আমরা দেখো একটা সংখ্যা রেখা দেখবে এখন। একটা জিনিস খেয়াল করো একটু, সেটা হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে সবাই মূলদ। হ্যাঁ, দেখো সবাই মূলদ, শুধুমাত্র অমূলদ দেখো একটা ভাগ হচ্ছে অমূলদ, বাদ বাকি সবাই হচ্ছে মূলদ। তার মানে বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যাই সব থেকে বেশি, তাই তো? তো বাস্তব সংখ্যার এই মূলদ অমূলদ এই সব কিছু বুঝতে হলে আমাদের সংখ্যা রেখাটা একটু দেখতে হবে। দেখো, সংখ্যা রেখা সম্পর্কে একটু আমরা দেখি। সেটা আমরা সবাই জানি, ওই ক্লাস 6 থেকে আমরা সংখ্যা রেখা সম্পর্কে জেনে আসতেছি। সেটা কি? যে এই একটা রেখা, মনে করো একটা রেখা, এই রেখার মাঝের বিন্দুটার নাম দিলাম আমরা হচ্ছে জিরো বিন্দু। হ্যাঁ, এই রেখাটার নাম, এই রেখাটার নাম হচ্ছে জিরো। মনে করো এই যে বিন্দুটা, এটার নাম হচ্ছে জিরো। এখন এই জিরো এর ডান দিকে যারা থাকবে, জিরো এর ডান দিকে একটা অংশ আর একটা হচ্ছে বাম দিকে একটা অংশ, তাই না? দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডান দিক, একটা বাঁ দিক। এই ডান দিকে হচ্ছে কি হবে, ডান দিকে যারা থাকবে তারা হবে সব প্লাস, আর বাঁ দিকে যারা থাকবে তারা সব মাইনাস, মানে ঋণাত্মক। বুঝতে পারছি? তার মানে জিরো এর ডান দিকে সব ধনাত্মক, জিরো এর বাঁ দিকে সব ঋণাত্মক। যেমন জিরো এর সর্বপ্রথম ডানে কোন সংখ্যা থাকবে? ওয়ান। তারপরে কি থাকবে? টু। তারপরে কি? থ্রি। তারপরে কি? ফোর। এইভাবে বাড়তেই থাকবে, ফাইভ, সিক্স, সেভেন, এইট, ঠিক আছে? এইভাবে আছে। আর জিরো এর বাঁ দিকে সর্বপ্রথম থাকবে কি? মাইনাস ওয়ান। তারপরে কি? মাইনাস টু। তারপরে কি? মাইনাস থ্রি। এইভাবে করে একদম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, জিরো এর ডান দিকে ধনাত্মক, বাঁ দিকে ঋণাত্মক। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংখ্যা রেখার যে কোনো দুইটা সংখ্যা, যে কোনো পাশাপাশি অবস্থিত দুইটা সংখ্যার মধ্যে যে ডানে থাকে সে বড় হয়। তুমি একটা জিনিস খেয়াল করো, ওয়ান আর টু, এই দুইটা পাশাপাশি সংখ্যা, এই পাশাপাশি দুইটা সংখ্যার মধ্যে ডানে কি আছে? ডানে আছে টু, তার মানে টু হচ্ছে বড়। থ্রি ফোরের মধ্যে ডানে কি আছে? ফোর, তার মানে ফোর হচ্ছে বড়, ঠিক আছে? এবং এই দেখো, মাইনাস থ্রি আর মাইনাস টু, এই দুইজনের মধ্যে ডানে কি আছে? মাইনাস টু, তাহলে বড় কে? মাইনাস টুটা হচ্ছে বড়। বুঝতে পারছি? তার মানে পাশাপাশি সংখ্যা রেখার উপর অবস্থিত পাশাপাশি যে কোনো দুইটা সংখ্যার মধ্যে যে ডানে থাকে সে হচ্ছে বড় হয়। এই কনসেপ্টটা দরকার আছে, এটা মনে রাখো, ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা কি দেখলাম, যে জিরো এর এই শূন্যের ডান দিকে থাকবে ধনাত্মক সংখ্যা, বাঁ দিকে থাকবে ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে? কিন্তু শূন্য ধনাত্মকও না, শূন্য ঋণাত্মকও না, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো তাহলে, তাহলে আমরা একটু দেখলাম সেটা কি, এই যে দেখো, আমরা যে জিনিসটা দেখতাম যে বাস্তব সংখ্যা, এখন এই যে দেখো, এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার উপর অবস্থিত যত সংখ্যা আছে সবাই হচ্ছে বাস্তব সংখ্যা। এইটাকে বলা হয় বাস্তব সংখ্যা রেখা, ঠিক আছে? এইটাকেই বলা হয় বাস্তব সংখ্যা রেখা। এবং এই সংখ্যা রেখার উপর অবস্থিত যত সংখ্যা আছে সবাই হচ্ছে কি? সবাই হচ্ছে বাস্তব সংখ্যা। এখন একটা জিনিস খেয়াল করো, এই সংখ্যা রেখার উপর কিন্তু এই ওয়ান টু থ্রি ফোর যেমন আছে, ঠিক তেমন 1.1ও আছে। একটা জিনিস খেয়াল করো, ভালো কথা। এই যে দেখো 1.1, এই 1.1ও কিন্তু এই সংখ্যা রেখার উপরে অবস্থিত। কিভাবে? দেখো তো, এই যে 1 থেকে 2 এর মাঝখানে দেখো একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যেই হচ্ছে এই 1.1 আছে। দেখো 1.1, 1.2, 1.3, তারপরে 1.4, তারপরে কত? 1.5, এইভাবে বাড়তে বাড়তে 1.9, তারপরে কিন্তু 1.10 হয় না, হয় হচ্ছে কত? 2। বুঝাইতে পারছি? তার মানে 1 থেকে 2 এর মাঝখানে কিন্তু অনেক সংখ্যা আছে, ঠিক আছে? অনেক সংখ্যা আছে এইভাবে। এই 1.1 আবার এরকম আছে 1.1111, এই সংখ্যাটাও কিন্তু এর মাঝে অবস্থিত, এই 1 আর 2 এর মাঝে অবস্থিত। বুঝাইতে পারতেছি?
তার মানে এই যে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাও কিন্তু এই সংখ্যা রেখার মাঝখানে অবস্থিত, ঠিক আছে? তাহলে এইটাকেই বলা হয় বাস্তব সংখ্যা রেখা, এবং এই সংখ্যা রেখার উপর অবস্থিত সমস্ত সংখ্যাই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। বুঝতে পারছি? তাহলে এখন দেখো যে এই যে আমরা দেখলাম যে পুরো সংখ্যা রেখাটাই বাস্তব সংখ্যা, এর মধ্যে ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে, আবার কি আছে, ওই সংখ্যা রেখার উপর অবস্থিত দেখো জিরোও আছে। দেখো জিরো কিন্তু এই সংখ্যা রেখার উপরে অবস্থিত, তার মানে কি জিরো বাস্তব সংখ্যা, তাই না? জিরো একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এই দেখো জিরো বাস্তব সংখ্যা। আবার দেখো +1 -1 দুইটাই কিন্তু বাস্তব, কারণ দুইটাই ওই সংখ্যা রেখার উপর অবস্থিত, ঠিক আছে? আবার দেখো এই যে দেখো দশমিক সংখ্যা 1.23 0.415 এরকম যত দশমিক সংখ্যা আছে সবাই কিন্তু ওই সংখ্যা রেখার উপরে অবস্থিত। সবাই কিসের উপর অবস্থিত? এই সংখ্যা রেখার অবস্থিত। কিভাবে? এই যে 1.2 কিসের কোথায় অবস্থিত? 1 আর 2 এর মাঝখানে। বুঝতে পারছি? 0.4 কথার কথা 0.4, 0.4 কোথায় অবস্থিত বলো তো? 0.4, 0.4 হচ্ছে এই 0 আর 1 এর মাঝে অবস্থিত, তাই না? একইভাবে 0.5, 0.6 এগুলো সব এই 0 আর 1 এর মাঝে অবস্থিত। ক্লিয়ার? তাহলে এখন দেখো সেটা হচ্ছে যে এই যে এই দশমিক সংখ্যাও কিন্তু বাস্তব সংখ্যা, ঠিক আছে? আবার দেখো এই যে কি +-হাফ, +-3/2 এইগুলো সব কিন্তু ওই সংখ্যা রেখার উপর অবস্থিত। দেখো হাফ মানে কি বলতো? 1.2, 1/2, 1/2 মানে কত? 0.5 না? 0.5, আচ্ছা 0.5, সরি, আচ্ছা 0.5 কোথায় অবস্থিত বলো তো? 0.5 এই 0 আর 1 এর মাঝে অবস্থিত। বুঝাইতে পারছি? তার মানে এই যে 1/2 অথবা +1/2 বা -1/2, এই যে +1/2 অথবা -1/2 এরা দুইটাই কিন্তু এই সংখ্যা রেখার উপর অবস্থিত। বুঝতে পারছি? মানে যত সংখ্যা এক্সিস্ট করে বাস্তবে সবাই এই সংখ্যা রেখার অবস্থিত। তুমি যদি একটু ভেঙে ভেঙে দেখতে চাও, ঠিক আছে? যেমন রুট, হ্যাঁ, √2 এই সংখ্যাটাও কিন্তু এই সংখ্যা রেখার উপর অবস্থিত। কিভাবে? √2 কে তুমি যদি ক্যালকুলেটরে চাপ দাও তাহলে হবে 1.4142 ব্লা 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 ব্লা। তো এই সংখ্যাটা দেখো 1.4 কোথায় অবস্থিত? এই 1 আর 2 এর মাঝে অবস্থিত, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে বাস্তবে যত সংখ্যা এক্সিস্ট করে সবাই এই সংখ্যা রেখার অবস্থিত, আর এই সংখ্যা রেখাটাকে আমরা বলি বাস্তব সংখ্যা রেখা। ওকে, আচ্ছা। এখন সংখ্যা রেখায় আবার কি ছিল? ধনাত্মক সংখ্যা ছিল, যারা শূন্য থেকে বড়। হ্যাঁ, আমরা কিন্তু দেখে এসেছি যারা শূন্য থেকে বড়, যারা এই যে শূন্য থেকে যারা বড় অর্থাৎ যারা ডান দিকে অবস্থিত তারা সবাই কি? তারা সবাই ধনাত্মক। এই যে তারা সবাই ধনাত্মক, ঠিক আছে? উদাহরণ হিসেবে এখানে কয়েকটা সংখ্যা লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, ঋণাত্মক সংখ্যা যারা শূন্য থেকে ছোট। শূন্য থেকে ছোট কারা? যারা বাঁ দিকে অবস্থিত। বাঁ দিকে অবস্থিত যারা, এই যে যারা শূন্যের বাঁ দিকে, তারা হচ্ছে সবাই শূন্য থেকে ছোট, আর এদেরকে কি বলা হবে? ঋণাত্মক সংখ্যা বলা হবে। আর এদেরকে লেখার সময় সামনে একটা মাইনাস দিতে হবে। সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এখন কোথায় আসি যে অঋণাত্মক কারা? অঋণাত্মক হচ্ছে যারা ধনাত্মকও না, যারা ঋণাত্মকও না, ঠিক আছে? যারা পজিটিভ নেগেটিভ কোনোটাই যারা না, তারা হচ্ছে কি সরি 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 সরি, ওয়ান মিস্টেক হয়েছে। সেটা হচ্ছে যে আহ, এটা এইটা একটা কথা হইতে পারে, যারা ধনাত্মকও না, যারা ঋণাত্মকও না, সে হচ্ছে অঋণাত্মক, এটা একটা কথা। আরেকটা হচ্ছে যারা ধনাত্মক তারাও অঋণাত্মক, মানে তারা তো আর ঋণাত্মক তো হচ্ছে না, তাই না? তাহলে ঋণাত্মক না হইলেই তারা অঋণাত্মক, ঠিক আছে? এখন দেখো তো যত ধনাত্মক সংখ্যা আছে, যত ধনাত্মক সংখ্যা আছে সবাই কিন্তু অঋণাত্মক, মানে কেউ কিন্তু ঋণাত্মক না। তাহলে আমি এই সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক বলতে পারি। আবার আরেকটা জিনিস খেয়াল করো, জিরো কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না। যেহেতু জিরো ঋণাত্মক না সেহেতু সেই হিসাবে আমি এটাকে অঋণাত্মক বলতে পারি। বুঝতে পারছি? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শূন্য সহ, হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো? অঋণাত্মক সংখ্যা বলবো, ঠিক আছে? শূন্য সহ, এই যে শূন্যটা সহ, ঠিক আছে? আমি যদি একটু সংখ্যা রেখা থেকে একটু দেখাই, এই শূন্য সহ যত ধনাত্মক সংখ্যা আছে সবাই কিন্তু কি? সবাই হচ্ছে অঋণাত্মক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ধনাত্মক গেল, ঋণাত্মক গেল, বাস্তব সংখ্যা গেল। তাহলে এখন আমরা একটু, এরা সবাই কিন্তু কি এক একটা সংখ্যা। আচ্ছা, এই ব্যাপারে গেল, এই ব্যাপারে আলোচনা গেল। এখন আমরা দেখব যে হচ্ছে কি সংখ্যা সম্পর্কে জানবো এখন আমরা।
এখন আমরা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে জানবো। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। আসি, স্বাভাবিক সংখ্যা কি? ন্যাচারাল নাম্বার। এই যে দেখো আমরা যে সংখ্যা রেখাটা দেখলাম না, এই যে সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় এই যে ইসের এই সংখ্যা রেখায় যে সমস্ত ধনাত্মক সংখ্যা অখণ্ড, যে সমস্ত ধনাত্মক সংখ্যা অখণ্ড তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। দেখো অখণ্ড মানে কি? অখণ্ড মানে যার মধ্যে দশমিক থাকে না। যেমন দেখো এই যে 1.2 কিন্তু একটা দশমিক সংখ্যা, মানে এটা মানে এটা একটা খণ্ডিত সংখ্যা, হ্যাঁ। আর অখণ্ড কি? যেমন 1 এর মধ্যে কিন্তু দশমিক নাই, দশমিক থাকলেও দশমিকের পরে জিরো আছে, এটা ম্যাটার করে না। তা ঠিক আছে, তারপরে 2, তারপর 3, তারপরে 4, এগুলো সব অখণ্ড। ঠিক আছে, এদের মধ্যে দশমিক নাই, দশমিক থাকলেও দশমিকের পরে জিরো আছে, তো এটা ম্যাটার করে না। ঠিক আছে, এইগুলোকে বলা হয় হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, জিরোর থেকে যারা বড়, তাহলে শূন্যের থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলতে পারি বা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। তাহলে তারা কারা হতে পারে? তারা হবে ন্যাচারাল নাম্বারের সেটকে এন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এন ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 4 ব্লা 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 অসীম পর্যন্ত তুমি এইভাবে যত গুনতে থাকবা, যত বাড়তে থাকবা, সবাই ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। এখানে একটা কথা আমরা ছেড়ে এসেছি, সেটা হচ্ছে যে বাস্তব সংখ্যার সেটকে আর দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ, রিয়েল নাম্বার। এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যার সেটকে এন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা। তারপরে তাহলে স্বাভাবিক সংখ্যা কি এটা আমাদের জানা হইল, তাই তো। এবার দেখব যে পূর্ণ সংখ্যা কি, ইন্টিজার নাম্বার। ঠিক আছে, এই ইন্টিজার নাম্বারটা খুবই সহজ, খুবই সহজ। সেটা কি দেখো, আমরা যে বাস্তব সংখ্যা রেখায় গেছিলাম না, সংখ্যা রেখা, সেই সংখ্যা রেখাটা কিভাবে গেছিলাম, যে এই সংখ্যা রেখার মাঝে ছিল 0, এ পাশে 1 2 3 ব্লা 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 এইভাবে বাড়তে থাকবে, আর এই পাশে ছিল -1 -2 -3, এই পাশে কমতে থাকবে। ঠিক আছে, এখন দেখো এই সংখ্যা রেখায় এই শূন্য সহ, ঠিক আছে, শূন্য সহ যত যত অখণ্ড সংখ্যা আছে, শূন্য সহ যত অখণ্ড সংখ্যা, অখণ্ড, অখণ্ড মানে কি? যাদের মধ্যে দশমিক নাই। এখন অখণ্ড কারা? তাহলে শূন্য সহ অখণ্ড কারা? যেমন 0, তাই তো, 1 2 3 4, তাই তো, ব্লা 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 এইভাবে। তার আবার আরেকটা কি দেখো, -1 -2 -3 -4 ব্লা ব্লা ব্লা। দেখো তাহলে এই সবগুলোকে একত্রে যদি আমি লিখি তাহলে এরকম দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে কি, একটা যদি সেট আকারে লিখি তাহলে এইভাবে লিখতে পারি যে পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এই জেড হচ্ছে কি 0 +-1 +-2 +-3 ব্লা 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 ব্লা। তারপরে কি দেখো, শূন্য সহ সকল অখণ্ড সংখ্যাকে আমরা কি বলতেছি? পূর্ণ সংখ্যা বলতেছি, পূর্ণ বা ইন্টিজার নাম্বার। ঠিক আছে, পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো 1 কিন্তু অখণ্ড, 2 কিন্তু অখণ্ড, 3 কিন্তু অখণ্ড, সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তাহলে শূন্য সহ সকল অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো? অখণ্ড বাস্তব সংখ্যাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। ওকে, আচ্ছা। তারপরে আসে ভগ্নাংশ। ভগ্নাংশের মধ্যে যে ভাগটা আছে সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আবার হচ্ছে 3 প্রকার বলা যায়। আচ্ছা, ভগ্নাংশটাকে আগে দেখাবো। আচ্ছা, এক মিনিট, তোমাদের সুবিধা হবে সেইভাবে বলতেছি। হ্যাঁ, দেখো এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ পড়লাম যে পূর্ণ সংখ্যা পড়েছি, ধনাত্মক সংখ্যা পড়েছি, ঋণাত্মক পড়েছি, আবার শূন্য কি সেটাও দেখেছি, তাই তো। তো এই যে সমস্ত যে পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক, ঋণাত্মক, হ্যাঁ, এই সমস্ত পূর্ণ সংখ্যা কিন্তু কি মূলদ সংখ্যা, এই কথাটা মাথায় রাখবা। যত পূর্ণ সংখ্যা আছে, যেমন 0 1 2 3 4 -1 -2 -3 -5 -6, এগুলো সবাই কি, সবাই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা যারা, তারাই হচ্ছে কি, তারা হচ্ছে মূলদ।
তার মানে সকল পূর্ণ সংখ্যাই মূলদ, এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এখন তোমাদেরকে আমি ভগ্নাংশ সংখ্যা শেখার আগে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যার ভিতরে একটা ভাগ আছে। ধনাত্মক সংখ্যার ভিতরে একটা কি আছে? ভাগ আছে। এই ভাগটা একটু দেখাবো। বা তুমি বলতে পারো যে স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা ভাগ আছে। কি ভাগ? দেখো, দেখো স্বাভাবিক সংখ্যা কারা ছিল বলতো? এই যে 1 2 3, হ্যাঁ, ন্যাচারাল নাম্বার কারা ছিল? 1 2 3 4 5 6 ব্লা ব্লা ব্লা, এগুলো ছিল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো এদের ভিতরে একটা ভাগ আছে। ভাগটা কি? ভাগটা হচ্ছে মৌলিক আর হচ্ছে যৌগিক। মৌলিক যৌগিক, ঠিক আছে? আরেকটা আছে যারা মৌলিকও না যৌগিকও না। আগে দেখবো যে মৌলিক কারা আর যৌগিক কারা। দেখো, যৌগিক মানে যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা বাদে আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে যৌগিক বলে। যেমন মনে করো 6 কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু ভাগ হবে, কারণ 6/6 মানে হচ্ছে 1। যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটা স্বাভাবিক কথা। কিন্তু যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা বাদে যদি আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 6 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, আবার 6 কে আমরা 2 দিয়েও ভাগ করতে পারি। কয় দিয়ে? 2 দিয়েও ভাগ করতে পারি। তো কোনো একটা সংখ্যাকে যদি ওই সংখ্যা বাদে আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে তাদেরকে যৌগিক বলে। যেমন দেখো 4কে 4 দিয়েও ভাগ করা যায়, আবার 4কে 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই 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 টাইপের সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে যৌগিক। কিন্তু যে সমস্ত সংখ্যাকে হচ্ছে গিয়ে, মনে করো যেমন 5কে আমি 5 দিয়ে ভাগ করতেছি, মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতেছি, কিন্তু 5কে 5 বাদে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ভাগ মানে ভাগ করলে কি কোনো মানে ভাগশেষ কি 0 হয়? মানে ভাগফল কি একদম মানে একদম কি বলে এটাকে, নিঃশেষে বিভাজ্য হয়? 5কে 5 বাদে আর কোনো সংখ্যা দিয়ে কি নিঃশেষে বিভাজ্য করা যায়, না নিঃশেষে ভাগ করা যায়? যায় না। ভাগ করতে যেমন 2 দিয়ে ভাগ করলে দেখো দশমিক চলে আসবে। ক্যালকুলেটরে চাপ দাও 5/2 করলে দশমিক চলে আসবে। তো যাদের মধ্যে ভাগ করলে দশমিক চলে আসবে তারা তো আর তখন হইতে পারবে না, ঠিক আছে? মানে এই যে মানে আর কোনো সংখ্যা, 5কে তুমি আর কোনো সংখ্যা দিয়ে, মানে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে ভাগ করতে পারবা না। হ্যাঁ, তবে এক বাদে, এক এককে দিয়ে সবাইকে ভাগ করা যায়। এই হিসাবে নিয়ে আসবা না, ঠিক আছে? মানে যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত আরো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে তাদেরকে যৌগিক বলে। আর যে সমস্ত সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় নিঃশেষে, তাহলে তাদেরকে বলা হয় মৌলিক। আমি কি বোঝাইতে পারছি? তাদেরকে কি বলা হবে? মৌলিক। তাহলে 5 একটা মৌলিক সংখ্যা। কেন? 5কে 5 আর 1 বাদে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। বুঝাইতে পারছি? যেমন 2 একটা মৌলিক। কেন? কারণ 2কে 2 আর 1 বাদে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ক্লিয়ার? বুঝাইতে পারছি? 3 একটা মৌলিক। কেন? কারণ 3কে 1 আর 3 বাদে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মৌলিক কারা আমরা বুঝতে পারলাম, যৌগিক কারা সেটাও বুঝতে পারলাম। কিন্তু এই যে 1, এই 1 হচ্ছে মৌলিকও না যৌগিকও না। 1 মৌলিকও না, 1 যৌগিকও না। এই কথাটা মাথায় রাখবা যে 1 মৌলিকও না যৌগিকও। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা ভাগ আছে, সেটা হচ্ছে কিছু হচ্ছে যৌগিক, কিছু হচ্ছে মৌলিক, আর 1 হচ্ছে মৌলিকও না যৌগিকও না। ওই যে যেমন 0 ধনাত্মকও না ঋণাত্মকও না, এরকম টাইপের ব্যাপারটা বুঝাইতে পারছি? আচ্ছা, যেহেতু অবশ্য দুইটা জিনিস এক না, তারপরেও আর কি তুলনা করলাম, তুলনা করা ঠিক না। আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে মৌলিক যৌগিক এরা কিন্তু সবাই কার মধ্যে ছিল? এই স্বাভাবিক সংখ্যার মধ্যে ছিল, পূর্ণ সংখ্যার মধ্যে ছিল, ধনাত্মক সংখ্যার মধ্যে ছিল, ঠিক আছে? তাহলে এইগুলো সবাই কিন্তু কি হবে? এগুলো সবাই কিন্তু মূলদ হবে। বুঝতে পারছি? এখন আমরা দেখবো হচ্ছে কি, ভগ্নাংশ। ভগ্নাংশ সম্পর্কে জানবো। একটা কথা মাথায় রাখবা যে ভগ্নাংশ খুব সহজ জিনিস। ভগ্নাংশ খুব সহজ জিনিস। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায়, কি আকারে লেখা যাবে? p/q। p/q আকারে লেখা যায় বলতে কি বুঝাই? এই কথার মানে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে লব আর হর আকারে লেখা যায়। লব আর হর, আমরা জানি ভগ্নাংশের উপরে থাকে লব আর নিচে থাকে কি? হর।
তো যে সমস্ত সংখ্যাকে লব আর হর আকারে লেখা যায় তাদেরকেই আমরা বলবো হচ্ছে ভগ্নাংশ। তাদেরকে কি বলবো? তাদেরকে ভগ্নাংশ বলবো। এখন কথার কথা যে 4 আর 2 এইটা কি ভগ্নাংশ? হ্যাঁ, এটাও ভগ্নাংশ। তবে এইখান থেকে কাটাকাটি করা যায়, মানে এই ভগ্নাংশটাকে ছোট করা যায়। কোনো ভগ্নাংশকে যদি ছোট করা যায় তাহলে তাকে ছোট করে দিতে হবে। এখন 2 কে তুমি যদি 4 দিয়ে 4 কে 2 দিয়ে যদি 4 কে ভাগ করো তাহলে 2 হবে, আর নিচে থাকবে কত? 1। তার মানে 2 ভাগ 1, তাই তো? তাহলে এখানে দাঁড়াচ্ছে 2 ভাগ 1। আর 2 কে 1 দিয়ে ভাগ করা মানে সেটা 2 হবে। তার মানে দেখো এই যে 4 ভাগ 2 এই ভগ্নাংশটা দেখো একটা কি হয়ে যাচ্ছে? একটা পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে। মানে একটা অখণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে। এই ধরনের ভগ্নাংশকে আর ভগ্নাংশ বলা হয় না। বুঝাইতে পারছি? এই ধরনের ভগ্নাংশকে ভগ্নাংশ বলা হয় না। ভগ্নাংশ হবে কারা? যেই সমস্ত ভগ্নাংশ এই লব আর হর ভাগ করলে, সহজভাবে বুঝাচ্ছি, বুঝতে পারছো? একদম সহজভাবে বলতেছি, যে সমস্ত ভগ্নাংশকে ভাগ করে দিলে, লব আর হর ভাগ করলে ভিতরে দশমিক আসে। ভিতরে কি আসবে? দশমিক আসবে। বুঝতে পারছি? যেমন দেখো 2 ভাগ 4, 2 ভাগ 4 করলে কত আসবে? এখানে কাটাকাটি করলে হবে হচ্ছে 1 ভাগ 2, 1 ভাগ 2, 1 ভাগ 2 মানে কত? 0.5, তাই তো? 0.5। এই যে 0.5 দেখো এর মধ্যে দশমিক চলে এসেছে। তো যে সমস্ত সংখ্যার এই লব আর হর ভাগ করলে ভিতরে দশমিক চলে আসে, ভিতরে কি আসবে? দশমিক চলে আসবে, তারাই হচ্ছে ভগ্নাংশ। তারাই কি? তারাই ভগ্নাংশ। আর এই দশমিক আনার জন্য আমরা কি করব? ওই যে যদি কোনো থাকে, আহ ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে ওই ভগ্নাংশকে যদি ছোট করা যায় তাহলে ছোট করে ফেলবো। ঠিক আছে? কিভাবে? যেমন দেখো 16 ভাগ কত? 16 ভাগ 32, এটাকে কিন্তু ছোট করা যায় কিভাবে? 8 দিয়ে যদি আমি উপরে ভাগ করি তাহলে হয় 2, 8 দিয়ে যদি নিচেই ভাগ করি তাহলে হয় কত? 4। তাহলে কত? 2 ভাগ 4। বুঝতে পারছি? না, আর একবারে সহজ করা যায়, সেটা হচ্ছে 16 দিয়ে ভাগ করলে। 16 দিয়ে ভাগ করলে উপরে হবে কত? 1, নিচে হবে কত? 2, তাই তো? তাহলে এটা হবে 1 ভাগ 2। আর 1 ভাগ 2 মানে কত? 0.5, তাই না? তাহলে এই যে 16 ভাগ 32 এটাকে ছোট করার ফলে মূলত 1 ভাগ 2 হইল। তাহলে এটাও কিন্তু একটা দশমিক। ঠিক আছে? একটা মানে ভাগ করলে দশমিক আসতেছে। তাহলে আমরা বুঝলাম যে যে সমস্ত ভগ্নাংশকে ভাগ করলে, লব আর হরকে ভাগ করলে ভিতরে একটা দশমিক আসে, তারাই হচ্ছে ভগ্নাংশ। মানে একদম সহজ করে বুঝালাম। ঠিক আছে? যাতে তোমরা বুঝতে পারো, মানে যারা একেবারেই কিছুই বুঝো না। আমি একাডেমিক কথাবার্তা এর মধ্যে নিয়ে আসলাম না, একদম সহজে বোঝানোর জন্য। আচ্ছা, এইবার দেখো একাডেমিক কথাবার্তা একটু দেখতে পারো যারা একটু অ্যাডভান্স আছো। সেটা হচ্ছে যে এই দশমিক সংখ্যার, আবার এই ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশ সংখ্যার ভিতরে একটা ব্যাপার আছে, একটা শর্ত আছে। কি সেই শর্ত? শর্তটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা বললাম যে ভগ্নাংশ বললাম কাকে? যে পি ভাগ কিউ আকারকে, মানে লব ভাগ হর। এই যে পি বাই কিউ, মানে হচ্ছে কত? লব ভাগ হচ্ছে হর। এইখানে একটা ম্যাথমেটিক্যাল ব্যাপার জানার ব্যাপার আছে। সেটা কি? এই কথাটা মাথায় রাখবা যে এই যে হরে যে থাকে সে কখনো শূন্য হতে পারবে না। তার মানে হর ইজ নট ইকুয়াল জিরো। হর কখনো কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। এটা মাস্ট একটা গুরুত্বপূর্ণ শর্ত, এটা মনে রাখতেই হবে। তার মানে কিউ কখনো জিরো হতে পারবে না। জিরো হলে ওইটা কিন্তু তখন বাস্তব সংখ্যা হিসেবে এক্সিস্ট করবে না। ঠিক আছে? এটা একটা কথা, এটা হচ্ছে ম্যাথের শর্ত এই ভগ্নাংশের ক্ষেত্রে। আরেকটা কথা, ভগ্নাংশ হওয়ার জন্য এই হর হচ্ছে 1 হতে পারবে না। হর ইজ নট ইকুয়াল 1। কেন? কারণ 1 হইলে সে আর ভগ্নাংশ থাকে না। তুমি একটা জিনিস খেয়াল করো যে 4, কথার কথা, 4 কে তুমি 1 দিয়ে ভাগ করলা, কত হবে বলো তো? 4ই হবে। তাহলে এই 1 দিয়ে ভাগ করার মানে কি আছে? 1 দিয়ে ভাগ করলে তো সেটা ওই পূর্ণ সংখ্যায় থাকতেছে, তাই না? এই জন্য ভগ্নাংশের হর 0 হতে পারবে না আর 1 হতে পারবে না। এই শর্তটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত। ওকে? আচ্ছা, এই কথাটা মাথায় রাখতে হবে। এইবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে আমরা যে ভগ্নাংশগুলো পড়লাম, যে বললাম যে ভগ্নাংশ পি বাই কিউ আকারের সংখ্যা, মানে লব বাই হর আকারের সংখ্যা, এগুলোকে ভগ্নাংশ বলে। তো ভগ্নাংশের ভিতরে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভগ্নাংশ আবার 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ,
আর একটা হচ্ছে দশমিক। তো সবার ভিতরেই দশমিক থাকে, এইখানে একটু ভুলভাল কাজ করেছে, এখানে ভাগটা ভুল হয়েছে। সাধারণ আর দশমিক এই কথাটা বলা ঠিক হয়নি কেন, কারণ এই প্রকৃত অপ্রকৃত এদের মধ্যেও দশমিক থাকে, ঠিক আছে। ভগ্নাংশ মানেই দশমিক থাকবে, এইখানে একটু ভাগটাই মানে কথাটা বলা ভুল হয়েছে এদের, ঠিক আছে। তবে আমি তোমাদের সহজে বুঝাই, ঠিক আছে, সহজে বললে বুঝবা যে ভগ্নাংশ মূলত মোট মোট ভগ্নাংশ হচ্ছে কি বলা যায়, আহ, তিন প্রকার, মানে একদম সহজ করে যদি বলি ভগ্নাংশ তিন প্রকার, সহজ একটু দেখাই। একটা হচ্ছে ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত, আরেকটা হচ্ছে মিশ্র, আরেকটা কি মিশ্র। এই যে প্রকৃত, দেখো এই প্রকৃতটা কি, আমরা যে বললাম লব ভাগ হর, লব ভাগ হর পি বাই কিউ, এইটাই হচ্ছে কি, এইটা হচ্ছে মানে ভগ্নাংশ, তাই তো। এখন এইটাকে প্রকৃত বলবো কখন, মানে পি বাই কিউ এই টাইপের সংখ্যাকে আমরা কখন প্রকৃত বলবো, যখন হর বড় হবে, যখন হর বড় আর লব ছোট। যেমন যেমন 1/2, দেখো 2 বড় মানে হরে বড় আর লব ছোট, হ্যাঁ, এই যে হর বড় আর লব ছোট, এই টাইপের ভগ্নাংশকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এখন অপ্রকৃত কখন হবে, যখন লব বড় হবে, ঠিক আছে, যেমন উপরে লব হচ্ছে 4 আর নিচেই হর হচ্ছে 3। এইখানে দেখো, এইখানে দেখো কি হয়েছে, এইখানে লব বড় হয়ে গেছে আর হর ছোট হয়েছে, এই যে লব বড় আর এই যে হর ছোট, এই টাইপের ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, বুঝতে পারছি। এবার আরেকটা আছে মিশ্র। এখন মিশ্রটা কি, দেখো মিশ্রটা হচ্ছে, মিশ্র ভগ্নাংশটা কি, মিশ্র হচ্ছে এক টাইপের মিশ্রও এক টাইপের অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্রটাও কি, মিশ্রটাও এক প্রকারের কি অপ্রকৃত ভগ্নাংশ। তবে তবে একটা জিনিস, সেটা হচ্ছে মিশ্র মিশ্র ভগ্নাংশের ব্যাপার একটা উদাহরণ দিই তাহলে বুঝবা। সেটা হচ্ছে এরকম ভগ্নাংশ তোমরা অনেক সময় দেখতে পাও না, যে অনেক সময় বইয়ে লেখা থাকে যে 3 পূর্ণ, দেখো পড়া, এই দেখো 3 এইখানে দিয়ে উপরে 5 থাকলো, নিচেই হচ্ছে 2 থাকলো, এরকম এরকম ভগ্নাংশ অনেক সময় লেখা থাকে না। এটাকে কিভাবে পড়তে হয় জানো, 3 পূর্ণ 5/2, 3 পূর্ণ 5/2, ঠিক আছে। দেখো 3-এর পরে একটা শব্দ আমরা বলতেছি, সেই শব্দটা কি, পূর্ণ, পূর্ণ শব্দটা আমরা উচ্চারণ করতেছি, ঠিক আছে। এইখানে একটা কথা মাথায় রাখবা, 3 পূর্ণ, এই কথার মানে এই 3 হচ্ছে আলাদাভাবে পূর্ণ, ঠিক আছে। এবং এইখানে এইগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশের একটা হিডেন তথ্য আছে, সেই হিডেন তথ্যটা হচ্ছে এই 3-এর পরে একটা যোগ আছে, এই যে 3 মানে এইখানে যেই সংখ্যাটা থাকবে তারপর একটা যোগ আছে, যোগ দিয়ে তারপরে এই ভগ্নাংশ, তার মানে 5/2। মূলত এই 3 পূর্ণ 5/2 এই ভগ্নাংশটা, তুমি যদি ওই হিডেন অংশটা বাদ দিয়ে দাও, মানে তুমি যদি এইটাকে একটু অন্তর্চক্ষু দিয়ে দেখো, তাহলে এই মিশ্র ভগ্নাংশটার প্রকৃত চেহারা হচ্ছে এইটা। মিশ্র ভগ্নাংশের প্রকৃত চেহারা কোনটা, এইটা, বুঝতে পারছি। এখন বলো তো, 3-এর সাথে একটা ভগ্নাংশ যোগ আছে, তাহলে আমরা এইটাকে যোগ করার ক্ষেত্রে কি করি, একটা লসাগু করি। এই এই দুইটার ভিতর লসাগু কত হবে বলো তো, লসাগু হবে 2। এই যে এখানে 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 এর লসাগু কত, 2। এখন 2 দিয়ে 1 দিয়ে যদি 2 এর ভাগ করো তাহলে কত হবে বলো তো, বা 2 দিয়ে 1 এর ভাগ করো কত হবে, কিছুই হবে না। ওই 1 দিয়ে 2 এর ভাগ করলে কত হবে, 2 হবে। আর 2 দিয়ে 3 এর গুণ করলে কত হবে, 6 হবে। তার মানে এই 2 আর 3 কি করি আমরা, যোগ করি। তারপরে এই মাঝখানে যোগ দিয়ে 2 দিয়ে 2 এর ভাগ করলে 2 হয়, আর 5 5 বসে যাবে। তার মানে এই যে দেখো মিশ্র ভগ্নাংশকে ভাঙার জন্য কি করব, নিচেই যেটা থাকবে ওইটাকে নিচেই লিখে নিব, এই যে যেমন দেখো এখানে নিচে লিখে নিয়েছি। তারপরে কি করব, এই 2 দিয়ে 3 এর গুণ করব, 3 দুগুণ কত, 6, 6 এর সাথে এই 5 উপরে যে থাকবে তাকে যোগ করব, তাহলে কত হইলো, 11। তার মানে এই 3 পূর্ণ 5/2 এইটা মিনস হচ্ছে 11/2, বুঝতে পারছি। আর এইখানে দেখো ওই একই 6 আর 5 যোগ করলে কত হয়, 11, 11/2, দেখছো, এইটাই এই জিনিসটাই আসতেছে, খেয়াল করছো। তাহলে দেখো যে 3 পূর্ণ 5/2
এই মিশ্র ভগ্নাংশের মূলত এইখানে একটা কি থাকে, একটা যোগ থাকে। আরেকটা জিনিস খেয়াল করো, এই ভগ্নাংশের দেখো লব বড়, এই যে দেখো লব বড় আর হরটা ছোট। তাহলে আমরা যে বলেছিলাম যে মিশ্র ভগ্নাংশ এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ, এটা কি এখন বুঝে এসেছে? হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে মিশ্র ভগ্নাংশ, এরা সবাই হচ্ছে কি, সবাই হচ্ছে মূলদ। এরা সবাই কি, মূলদ। এরা সবাই মূলদ। এখন একটা জিনিস তোমাদের গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু একদম শেষ ধাপে চলে এসেছি। সেটা হচ্ছে যে কিছু সংখ্যা, কিছু ভগ্নাংশ সংখ্যা ভাগ করলে বা কিছু সংখ্যা, এক্ষেত্রে কেমন হয়, কিছু দশমিক সংখ্যা। এখন তোমাদেরকে আমরা দশমিক সংখ্যা সম্পর্কে জ্ঞান মানে জানানোর চেষ্টা করব। দেখো, আহ, দশমিক সংখ্যার ভিতর দুইটা ভাগ আছে। হ্যাঁ, মানে হিউজ অর্থে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে সসীম, হ্যাঁ, আর একটা হচ্ছে অসীম। একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে কি, অসীম দশমিক সংখ্যা। দেখো সসীম কারা, যেমন দেখো 1.2, এটা একটা সসীম, মানে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে। যেমন মনে করো 4.852, দেখো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে, তিনটা অঙ্ক আছে। মানে নির্দিষ্ট, যদি দশমিকের পরে একটা নির্দিষ্ট সংখ্যক সংখ্যা বা অঙ্ক থাকে, তাহলে ওইটাকে বলা হয় সসীম। ঠিক আছে, দশমিকের পরে যেই কয়টা অঙ্ক আছে, এই অঙ্ক যদি গোনা যায়, মানে গণনা করা যায়, তাহলে সেই ধরনের দশমিক সংখ্যাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। এবার আসি যে অসীম দশমিক সংখ্যা কারা। অসীম দশমিক হচ্ছে যে যদি কোনো দশমিক সংখ্যা, যেমন দশমিক সংখ্যা, যেমন মনে করো যে পাই, এই যে পাই ছিল না, পায়ের মান কত বলো তো, 3.1419, সরি 1.14, তারপরে কত, এখানে 5 ছিল, এখানে মনে হয় 8 না 9 যেন, তারপর এরকম আছে ব্লা 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 ব্লা, মানে অনেক সংখ্যা আছে। তো দেখো, এই যে যেই সমস্ত দশমিক সংখ্যার দশমিকের পরের অঙ্ক সংখ্যা অসীম, মানে অঙ্ক সংখ্যা গণনা করা যায় না, মানে অনেক অসংখ্য হচ্ছে অঙ্ক সংখ্যা থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে অসীম। মানে দশমিকের পরে যদি অসীম সংখ্যক দশমিক সংখ্যা থাকে, মানে এই সংখ্যা থাকে, তাহলে তাদেরকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। এখন এই অসীম দশমিকের মধ্যে আবার দুইটা ভাগ আছে। এই অসীম দশমিকের মধ্যে ভালো করে বুঝো, এই অসীম দশমিকের মধ্যে দুইটা ভাগ আছে। কি ভাগ? একটা হচ্ছে আবৃত, মানে কিছু কিছু অসীম দশমিক সংখ্যাকে আবৃত করা যায়। আরেকটা হচ্ছে অনাবৃত, মানে কিছু কিছু দশমিক সংখ্যাকে আবৃত করা যায় না, তাদেরকে বলা হয় অনাবৃত। এখন আবৃত কি জিনিস আর অনাবৃত কি জিনিস, দেখো আবৃত কাদের করা যায়। যেমন মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে 4.22222 ব্লা 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 ব্লা, মানে দশমিকের পরে শুধুই টু। তার মানে একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, একটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে। যদি এইভাবে কোনো সংখ্যা বারবার রিপিট হয়, তাহলে তাদেরকে এত বড় করে না রেখে ছোট করে লেখা যায়। কিভাবে? সেটা হচ্ছে 4 দশমিক এই যে যেই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, ওই সংখ্যাটা লিখে তার উপর একটা পৌনঃপুনিক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এইরকম, মানে একটা ছোট্ট একটা বিন্দু দিতে হবে। সরি, এখানে দুইটা হ্যাঁ, এরকম ছোট্ট একটা বিন্দু দিতে হবে। এটাকে বলা হয় পৌনঃপুনিক। হ্যাঁ, এটাকে বলা হয় কি বলা হয়, পৌনঃপুনিক বলা হয়। পৌন পৌনঃপুনিক, হ্যাঁ, পৌনঃপুনিক বলা হয়। আর এই যে যেই সমস্ত সংখ্যাকে পৌনঃপুনিক দিয়ে লেখা যায়, তাদেরকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। যেমন দেখো এখানে 4.2222222 কত বড় ছিল, এটাকে ছোট করে দেওয়া হলো, এইটাই হচ্ছে কি আবৃত। ঠিক আছে, আবৃত দশমিক সংখ্যা। এই যে 4.2 পৌনঃপুনিক, কোথাও যদি লেখা থাকে 4.2 পৌনঃপুনিক, এই কথার মানে হচ্ছে এইটা। এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে এইটা। বুঝতে পারছি? আবার যদি একটা না বেড়ে যদি এইভাবে যদি দুইটা বা তিনটা যদি রিপিট হইতো, ঠিক আছে, যেমন আমি যদি তোমাকে একটু দেখাই, যেমন মনে করো এরকম হচ্ছে যে 8.323232 ব্লা ব্লা ব্লা, মানে দেখো 32 বারবার রিপিট হচ্ছে। তাহলে তুমি কি করবা, 8.32 লিখবা,
দুইটার উপরেই পৌনঃপুনিক দিবা। এইটাই হচ্ছে আবৃত, বুঝতে পারছি। যদি দশমিকের পরে 3টা সংখ্যা বা 4টা সংখ্যা যদি রিপিট হয়, যেমন মনে করো 9.432 432 432, এইভাবে বারবার ব্লা 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 এইভাবে 432 বারবার রিপিট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে 9.432 লিখে নিবা, যেটা রিপিট হচ্ছে ওইটা লিখে নিবা। তারপরে কি করবা? একদম প্রথমটার উপরে একটা পৌনঃপুনিক দিবা, শেষটার উপর পৌনঃপুনিক দিবা। এই কথার মানে এই মাঝেরটার উপরেও পৌনঃপুনিক আছে, ঠিক আছে? মাঝেরটার উপর না দিলেও চলে, ঠিক আছে? যদি এইভাবে 4টা যদি বারবার রিপিট হয়, তাহলে প্রথমটার উপর আর শেষেরটার উপর পৌনঃপুনিক দিবা, ধরে নেওয়া হবে মাঝেরটার উপরেও আছে। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। তো যদি কোনো সংখ্যা এইভাবে লেখা থাকে, আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 2.6489 ও 888888 এইভাবে বাড়তেছে ব্লা ব্লা ব্লা। তাহলে এইটাকে কিভাবে লিখতে হবে? এটাকে লিখতে হবে 2.64, এই বাড়তেছে কে? 8, তাহলে 8 কে লিখে নিবা। তারপর 8 এর উপর পৌনঃপুনিক দিবা। দেখো এখানে 64 কিন্তু বাড়েনি, 64 শুধুই 64, 8টা বাড়তেছে, তাহলে 8 এর উপর পৌনঃপুনিক। বুঝতে পারছো? এইগুলোকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। আর এই যে আবৃত দশমিক সংখ্যা, এই আবৃত দশমিক সংখ্যা এবং এই যে সসীম দশমিক সংখ্যা, এরা সবাই হচ্ছে মূলদ। এরা সবাই কি? মূলদ। তার মানে এখন পর্যন্ত বাস্তব সংখ্যা যত ধরনের সংখ্যা আছে, যা কিছু সম্পর্কে আমরা জেনেছি, সবাই মূলদ। এখন পর্যন্ত আমরা অমূলদ সংখ্যা পাইনি। যত সংখ্যা এখন পর্যন্ত আমরা শিখলাম, সবাই কি? সবাই হচ্ছে মূলদ। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে অনাবৃত, এই অনাবৃতটা শুধু মনে রাখবা, ভালো করে মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে অনাবৃত কারা। যেমন দেখো ওই যে উদাহরণ কিন্তু একটা দিয়েছি, যেমন পায়ের ক্ষেত্রে উদাহরণ দিয়েছি, পাই সেটা কত? 3.1415, এখানে সম্ভবত 9 না কত যেন ব্লা 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 ব্লা। দেখো এইটা কোনো সংখ্যা কিন্তু রিপিট নেই, কোনো সংখ্যা রিপিট নেই। আবার দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা আছে, অসীম সংখ্যক অঙ্ক আছে দশমিকের পরে, এবং কোনো সংখ্যা রিপিট নেই। যদি এরকম থাকে তাদেরকে আমরা কি বললাম? তাদেরকে আমরা অনাবৃত বললাম, মানে এদেরকে আবৃত করা যায় না, মানে পৌনঃপুনিক দেওয়া যায় না। আর এই টাইপের সংখ্যাকে বলা হয় অনাবৃত দশমিক সংখ্যা, মানে অনাবৃত দশমিক সংখ্যা। আর এই অনাবৃত দশমিক সংখ্যাই মূলত অমূলদ। এই অনাবৃত দশমিক সংখ্যাই মূলত কি? অমূলদ। এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে পাই নিজে একটা অমূলদ সংখ্যা। বুঝতে পারছি? তাহলে যত সংখ্যা এইরকম পাবা যে দশমিক, কিন্তু দশমিকের পরের অঙ্কগুলো অসীম এবং তাদেরকে আবৃত করা যাচ্ছে না, মানে কোনো রিপিট নেই, তাহলে বুঝতে হবে এইটা কি? এটা হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা, এবং এটা একটা অমূলদ সংখ্যা। এটা একটা কি? অমূলদ সংখ্যা। এখন তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যত ধরনের সংখ্যা আছে, যেমন 20, হ্যাঁ 20 একটা একটা সংখ্যা, আমিও দেখতেছি, তুমিও দেখতেছো। কিন্তু এই 20-এর উপর যখন 20 একটা পূর্ণ সংখ্যা, তাই তো, বা স্বাভাবিক সংখ্যা, এই 20-এর উপর যখন রুট দিবা, তখন এইটার মানে কি বলতো? এইটার মানে কিন্তু আর 20 নেই, এটার মানে কিন্তু আর 20 না। যেমন দেখো 9, কিন্তু 9-এর উপর যদি রুট থাকে, 9-এর উপর যদি রুট থাকে, তাহলে এটা কি আর 9? না, এটা তখন হয়ে যায় কত? এটা হয়ে যায় 3। তার মানে √9 মিন্স হচ্ছে 3, হ্যাঁ? √9 মিন্স কত? 3। ঠিক একইভাবে 20 মানে কিন্তু 20, কিন্তু √20 মানে কিন্তু 20 না। √20 মানে 4 পয়েন্ট সামথিং, হ্যাঁ? 4 পয়েন্ট সম্ভবত 1 2 3 4, সম্ভবত 4.4 ব্লা 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 ব্লা, মানে এরকম আর কি হবে আর কি। এখন একটা জিনিস খেয়াল করো, যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ না, পূর্ণবর্গ না মানে কি? যে সমস্ত সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, যেমন 9 কে রুট করলে পূর্ণ সংখ্যা 3 পাওয়া যায়, 16 কে রুট করলে পূর্ণ সংখ্যা 4 পাওয়া যায়, 25 কে রুট করলে পূর্ণ সংখ্যা 5 পাওয়া যায়, হ্যাঁ? কিন্তু 20 কে রুট করলে কি কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায়? না, পাওয়া যায় না। 17 কে রুট করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায়? পাওয়া যায় না। তো যে সমস্ত সংখ্যাকে রুট করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, তাদেরকে রুট করলে তুমি এইরকম একটা অনাবৃত দশমিক সংখ্যা পাবা। তাদেরকে রুট করলে কি সংখ্যা পাওয়া যায়? অনাবৃত দশমিক সংখ্যা পাওয়া যায়। তুমি এটা করেই দেখো। তার মানে যত
মানে যেগুলো যত অপূর্ণ মানে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা আছে, যেমন পূর্ণবর্গ না এমন সংখ্যার উপর রুট থাকলে ওই সংখ্যাটা মূলত একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এই কথাটা মাথায় রাখবা যে পূর্ণ সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা যদি পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ যেমন 20, 20 কিন্তু পূর্ণবর্গ না, 25 পূর্ণবর্গ, কারণ ওকে রুট করলে একটা পূর্ণ সংখ্যা হয়। তো যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ না তাদের উপর রুট থাকলে ওইটার মিনস হচ্ছে কি, ওইটার মানে হচ্ছে অনাবৃত দশমিক সংখ্যা। মানে ওই 20টাকে তুমি রুট করে দাও, দেখবা যে দশমিকের পরে এমন সংখ্যা আসতেছে যেটা রিপিট না আবার অসীম। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলি? অনাবৃত দশমিক বলি। আর যত অনাবৃত দশমিক আছে সবাই কি? সবাই হচ্ছে অমূলদ। বুঝতে পারছি? তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে অঙ্ক নিয়ে। ঠিক আছে? আশা করি বেসিক ক্লাস তোমাদের বোঝা হয়ে গেছে। আশা নেক্সট ক্লাসে সাবস্ক্রাইব করে রাখো। আর না হারাইতে চাইলে আল্লাহ ভরসা নেক্সট ক্লাস দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন।